হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা 47, লেখা নুসাইবারা নুরি। শ্রেয়সী তোহার গাড়ে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কত দূর চলে এসেছে তোহারা এখনও বুঝতে পারেনি। তোহার নিজেরই খারাপ লাগছে শ্রেয়সীর জন্য। ভেবেছিল অন্তত গাড়িতে উঠে কাউকে না কাউকে ডিরেক্ট কল করবে, কিন্তু তাও হলো না। ফোন নিয়ে নিল। এখন কি করবে? ওদিকে বাড়িতে বোধহয় এতক্ষণে ঝামেলা শুরু হয়ে গেছে। মারামারি বেঁধে যাবে না তো আবার। তোহার ভাবনার মাঝেই তাদের পাশ কাটিয়ে একটা সাদা মাইক্রোবাস চলে যায়। তারপর কিছুদূর গিয়েই রাস্তায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়, পুরো রাস্তা ব্লক করে। রাস্তাটা বেশ শুনশান, চারিদিকে মাঠ আর মাঠ, মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। আর রাস্তার ধারে সারি বাঁধা শিশু মেহগনির গাছ। তোহাদের গাড়ির ড্রাইভার কিছু দূর গিয়েই জোরে ব্রেক কষে। হঠাৎ ব্রেক করার কারণে তোহার শ্রেয়সী সামনের সিটে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। পাশাপাশি নজর যায় সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসের দিকে। তোহার মনে কু ডেকে ওঠে। এতক্ষণ চুপ থাকলেও এবার ড্রাইভারের উদ্দেশ্যে বলে, সামনে ওই গাড়িটা ওভাবে রাস্তার মাঝে দাঁড় করানো কেন? কোনো বিপদ আপদ হবে না তো? তোহার কথায় ড্রাইভার কোনো উত্তর দেয় না কিছুক্ষণ। তারপর বলে, অনেকক্ষণ ধরেই দেখছি গাড়িটা আমাদের ফলো করছে, তবে কেন বুঝতে পারছি না। আমারও মনের ভিতরে বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে। ড্রাইভারের কথায় তোহা বলে, তাহলে গাড়ি পিছনে নেন, গাড়ি ঘোরান সময় থাকতে। তোহার কথায় শ্রেয়সীও তালে তাল মিলিয়ে বলে, ভাবি ঠিক বলছে। কথাটা বলে শ্রেয়সী আরও তোহার গা ঘেঁষে বসে। ভয় পাচ্ছে সে। তোহা শ্রেয়সী ভয় বুঝতে পেরে বলে, ভয়ের কিছু নেই ননদিনী, আমি আছি তো। ড্রাইভার গাড়ি ঘোরান সময় থাকতে। তোহার কথায় ড্রাইভার গাড়ি পিছিয়ে নিয়ে ঘোরাতে যায়। তখন চোখ পড়ে সামনে আড়াআড়ি রাখা সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে এলো। সবার পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা, হাতে অস্ত্র। ড্রাইভার গাড়ি ঘোরানোর আগেই কালো পোশাকে আবৃত একজন লোক পরপর দুটো গুলি করে তোহাদের গাড়ির চাকায়, সাথে ব্লাস্ট হয়ে যায় চাকা। তোহারা চমকে ওঠে। ক্ষণিকের ভেতরেই লোকগুলো ছুটে গাড়ির কাছে চলে আসে। তখনই ড্রাইভার নিজের কাছে থাকা বন্দুক বের করে গুলি করতে যেতেই অপর জানালা দিয়ে একজন সোজা লোকটার মাথায় গুলি করে তোহাদের সামনেই মেরে দেয়। শ্রেয়সী এসব দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তোহার কোলে। এদিকে তোহার গলা শুকিয়ে আসে। একজন পুলিশের স্পেশাল ফোর্সের অফিসার হওয়ায় সে অনেক ট্রেনিংই করেছে, তবে এখানে সবার কাছেই অস্ত্র। সে কি পারবে? তোহার কিছু বুঝে ওঠার আগে কেউ একজন দরজা খুলে ক্লোরোফর্ম মেশানো রুমাল চেপে ধরে তোহার মুখে। তোহা ছাড়ানোর জন্য ছটফট করে, তবে শ্রেয়সী তার গায়ের উপর থাকায় বেশি শক্তি প্রয়োগ করতে পারেনি। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে সেও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। নিলয় মির্জা এবার রেগে যায় আলতাফ শেখ আর সিয়ামের উপর। পুলিশকে কল করতে যায় রেগে। তখন খাদিজা খাতুন এসে নিলয় মির্জার হাত ধরে কেঁদে ফেলে। তারপর সত্যিটা বলে দেয় যে ড্রাইভার ফোন ধরছে না, এমনকি সিয়াম এখনও খোঁজ নিয়ে ফেরেনি। পুলিশে যেন কল না করে নিলয় মির্জা। আলতাফ শেখ নিজেও মাথায় হাত দিয়ে বসে আছেন, চুপচাপ, কিছু বলার নেই। সিয়াম যখন বলেছে যে গাড়ির ড্রাইভারকে কেউ রাস্তার মাঝে গুলি করে মেরে রেখে গেছে, শ্রেয়সী আর তোহা গায়েব, তখনই আলতাফ শেখের মাথায় বাজ পড়েছে। সিয়াম এখন শ্রেয়সীদের খুঁজছে, তবে সে কথা আলতাফ শেখ এখনও বলেনি। বললে আরও ঝামেলা বাঁধবে। বিয়েবাড়ির অনেক মানুষ আলতাফ শেখকে নানান ধরনের কথা বলে অপমান করে চলে গিয়েছে।
শুধুমাত্র বরপক্ষের লোকগুলোই আছে। ইরু মাহির হাত ধরে বসে আছে। তারও মাথায় অনেক চিন্তা। শ্রেয়সী তো ফোন ঘরে পড়ে আছে। মেয়েটা কোথায় ইরু জানে না। অনেক চিন্তা হচ্ছে। নিলয় মির্জা খাদিজা খাতুনের কথায় পকেটে ফোন রেখে দেয়। কিছুক্ষণ আগে মেহেরাজ এসেছিল কোয়ার্টার ফিরে যাবে তাই বিদায় নিতে। কোনো প্রকার কারোর সাথে কোনো ঝামেলা করেনি। শুধুমাত্র আলতাফ শেখের সামনে গিয়ে ফিসফিস করে বলেছিল, আপনাকে আমি দেখে নিব। তারপর আর দাঁড়ায়নি। নিলয় মির্জাও ছেলেকে আটকাননি। কি বলে আটকাতেন তিনি? মুখে কিছুই ছিল না। ছেলের চলে যাওয়ার আরও রেগে গেছেন আলতাফ শেখের উপর। সন্ধ্যা 7টার দিকে নিলয় মির্জারা বাড়িতে ফিরল। শুধু খালি বাড়িতে পড়ে রইল ডেকোরের কয়েকজন লোক। আর নিজেদের জালে নিজেরা পুরোপুরি ফেঁসে যাওয়া আলতাফ শেখ আর তার স্ত্রী খাদিজা খাতুন। মির্জাবাড়ির গেটের সামনে গাড়ি থামার পর সকলেই ভেতরে আসে। মেহেরাজ এখনও যায়নি। তখন বাড়ি আসার পর থেকেই রাগে ফুঁসছে নিজের ঘরে বসে। নাহিদা খাতুন অনেক কান্নাকাটি করে ছেলেকে থামিয়ে রেখেছেন সবার বাড়ি ফেরা অবধি। তারও বলার কিছু নেই। ছেলেটার কপালটাই খারাপ। একবার বিয়ে হলো তো অফিসে ডাক পড়লো তো, আর একবার এমন বড় একটা চক্রান্ত। মেহমানরা সব এক এক করে বিদায় নিয়ে রাতেই সব চলে গেল। যেখানে নতুন বউ নেই তাহলে বউভাত তো হবে না। আর এমন একটা ঝামেলা। তাই আর কেউ থাকেনি। নাহিদা খাতুনও আর কাউকে আটকাননি। সবাই চলে গেলে রাত 10টায় একটা লাকেজ নিয়ে নিচে নেমে আসে মেহেরাজ। চোখ মুখ শান্ত। মেহেরাজকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উঠে দাঁড়ায় নাহিদা খাতুন। শাড়ির আঁচল মুখে চেপে শব্দহীন কেঁদে ওঠে। সোফায় বসে আছে তুহিন, মিলি, ইভান। ফাইমার ইরুকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। ফাও এখানে বসে থেকে কি করবে? হাসান সাহেব ঘুমিয়ে গেছেন অসুস্থ লাগছিল বলে। মেহেরাজ এগিয়ে এসে ডাইনিং টেবিলের সামনে থামে। তারপর দাদির সামনে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে শারমিন খাতুন চোখের পানি ফেলেন। এখন কিছু বললে যদি মেহেরাজ রেগে যায় সেজন্য কিছু বলেন না। নিলয় মির্জার পায়ে হাত দিতে গেলে নিলয় মির্জা পা সরিয়ে নেন। চোখে পানি, সাথে আলতাফ শেখের উপরে সেই ক্ষোভ স্পষ্ট। আসার আগে 3 দিন সময় দিয়েছে। মেহেরাজের 3 দিনের কাজ পড়েছে তাই অফিসে ফিরতে হবে। সেই 3 দিনই সময় দিয়েছে, যেখানে উচিত ছিল কয়েক ঘন্টা। নিলয় মির্জা ছেলের দিকে না তাকিয়ে বলে, সাবধানে যেও। মেহেরাজ একটা তপ্তা শ্বাস ছাড়ে। তারপর মায়ের কাছে এগোতেই নাহিদা খাতুন মেহেরাজকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহেরাজ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর ঘড়ির টাইম দেখে নিজের থেকে মাকে ছাড়ায়। নাহিদা খাতুন কান্নারত কণ্ঠে বলে, আজকেই চলে যেতে হবে? কাল গেলে হয় না বাবু? আমি তো একেবারে যাচ্ছি না আম্মু, মাত্র 3 দিনের জন্য। কাজ শেষ হলে আসবো। কিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই ডেকেছে। আর এখানকার পরিস্থিতি যা, এখানকার চেয়ে সেখানে অন্তত শান্তিতে থাকবো। এখানে থাকলে রেগে কিছু একটা করে ফেলবো। ছেলের কথায় নাহিদা খাতুন আর কিছু বললেন না। মেহেরাজ, ইভান, মিলি তুহিনের থেকে বিদায় নিয়ে ইভানকে এদিকটা সামলাতে বলে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পার্কিং থেকে নিজের গাড়িটা নিয়ে চোখের পলকেই মেন গেট থেকে গাড়িটা বের হয়ে সড়কে উঠে যায়। যা চোখে টলমল পানি নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে দেখেন নাহিদা খাতুন। মেহেরাজ গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, সাথে জানালার কাঁচ উঠিয়ে এসি চালু করে দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর মেহেরাজ ফোন চালু করে কাউকে একটা কল দেয়। সাথে সাথে রিসিভ হয় ওপাশ থেকে। মেহেরাজ কানে ব্লুটুথ গুঁজে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, জ্ঞান ফিরেছে ওদের? এখন কি অবস্থা? না বস, এখনও সেন্সলেস। আপনার কথা মতো ডাক্তার ঘুমে ইঞ্জেকশন পুশ করেছে শরীরে। 12 ঘন্টা পর সেন্স আসবে। আচ্ছা, খেয়াল রাখো। আমি এদিকটা সামলিয়ে নিয়ে এখন বের হলাম।
ঘন্টা 2-এর ভিতরে পৌঁছে যাব। আচ্ছা স্যার। আচ্ছা ফুয়াদ শোনো। জি স্যার। ফুয়াদের কথায় ফোনের ওপাশে থাকা মেহেরাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, ফ্ল্যাট খুঁজছিলে? জি স্যার, সব রেডি। আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাব। ওকে। মেহেরাজ কল কেটে দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। ফুয়াদ ছেলেটা বরাবর প্রচুর বিশ্বস্ত আর কাজের। এই জন্য মেহেরাজের ভীষণ ভালো লাগে। বাইরে থেকে ফুয়াদকে দেখলে সরল সোজা মনে হলেও ভিতরে ভিতরে ভীষণ শক্ত একটা ছেলে। ফুয়াদকে মেহেরাজ ব্যক্তিগতভাবে 2 বছরের উপরে চেনে। প্রচুর বিশ্বস্ত একটা ছেলে। মেহেরাজের বন্ধুমহলকে ফুয়াদ চিনলেও মেহেরাজের বন্ধুমহলের কেউ ফুয়াদকে চিনে না। বরাবর মেহেরাজের বন্ধুদের পরে সব থেকে বিশ্বস্ত মানুষ ফুয়াদ। তাদের বন্ধুত্ব উপরের মিশনে। তবে ফুয়াদ আর মেহেরাজের বন্ধুত্ব রাতের অন্ধকারে ধোঁয়াশায় মিশে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।